শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস, এসআরবি ইউটিউব মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে CA-19 আইন নিয়ে যে আইনগত সমস্যা বলতে কেউ বলছেন যে এই CA-19 আইন ভারতের সংবিধান বিরোধী, ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র লঙ্ঘন করেছে, আর কেউ বলছেন এটা ঠিক আছে। এবং বিষয়টা শুধু আলাপ আলোচনার স্তরে নেই। আপনারা জানেন যে এই আইনের বৈধতা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে 236টা কেস হয়েছে। আসলে এই 236টা কেসের সবগুলি কেস হয়েছিল ওই 2019-20 সালে, যখন CA-19 আইনটা পাশ হয়, পার্লামেন্টে যখন পাশ হয়ে আইনে পরিণত হয়, সেই সময় এই সমস্ত কেসগুলো বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, ব্যক্তি তারা এই কেস করেছিলেন। আইন পাশ হয়ে গেছে, প্রায় 4.5 বছর পরে তার রুলস বেরিয়েছে। এই 4.5 বছর ধরে যারা কেস করেছিলেন তারা কিন্তু এই আইনটার বিষয়ে আর কোনো কথা বলেননি। এখন রুলস প্রকাশ হয়েছে। রুলস প্রকাশ হওয়ার পর একটা প্রচার শুরু হয়েছে যে এবারে এই আইনে মানুষ আবেদন করবেন মানে করতে পারবেন, চাইলে করতে পারবেন। নাগরিকত্ব তাদের মঞ্জুর হতে পারে, না মঞ্জুর হতে পারে। এই প্রক্রিয়াটার মুখোমুখি এখন। ঠিক সেই সময়ে আবার একটা অন্তর্বর্তী আবেদন করা হয়েছে। অন্তর্বর্তী আবেদন বলতে যে এই কেসগুলো পড়েছিল, এইটা দ্রুত শুনানি করা হোক। এতদিন শুনানির জন্য তাগাদা দেওয়া হয়নি, এই প্রায় 4.5-5 বছর ধরে। এখন বলছেন দ্রুত শুনানি করা হোক এবং এই আইনটাকে বাতিল করা হোক। এই আইনটা সংবিধান বিরোধী আইন। এবং তার প্রথম যে শুনানির তারিখ পড়েছিল সেটা মাসখানেক নয়, 3 সপ্তাহ আগে। সেই 3 সপ্তাহ আগে যে কেস উঠেছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট তখন কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে কোনো বক্তব্য থাকলে জানতে চেয়েছিল। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল। সেইটা কেন্দ্রীয় সরকার 1-1.5 মাস সময় চেয়েছিল, বোধহয় 3 সপ্তাহ সময় সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছিল। আজকে সেই 9 তারিখে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তাদের বক্তব্য হলফনামা আকারে, এফিডেভিট আকারে কোর্টে পেশ করার জন্য বলেছে। ফলে আজকে অন্য কোনো রকম ঘটনা না ঘটলে আজকে এই কেসের হিয়ারিং হবে। স্বাভাবিকভাবেই ওই 236টা মামলা যারা করেছেন তাদের উকিল যারা থাকবেন তারা হয়তো স্টে চাইবেন, স্থগিতাদেশ চাইবেন, এইটাই মনে হয়। তারপরে কেস তার আপন গতিতে চলবে। এই স্টে মানে যাতে এক্ষুনি CA-19 অনুযায়ী কাউকে নাগরিকত্ব দেওয়া না হয়, আবেদন নেওয়া না হয়। এইটা আজকে তার শুনানি। আজকে শুনানি বলেই আমার মনে হলো যে আমরাও একটু বিষয়টা নিয়ে চর্চা করতে পারি। যদিও
এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আইনের নানান দিক এর মধ্যে আছে, সেটা যারা খুব দক্ষ উকিল তারা ভালো বুঝবেন। তাহলেও আমার মনে হলো যে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এইটা নিয়ে চর্চা করি, আন্দোলন করি, আমাদেরও কিছু বক্তব্য আছে, আমাদের কিছু আকাঙ্ক্ষা আছে। আমরা যদিও ওই কোর্টের কোনো পার্টি নই, তো কোর্টে যারা পার্টি তারা বিচারককে বলবেন, তাদের উকিলরা বলবেন তাদের কথা, আর আমাদের কথা আমরা আপনাদের বলছি। আপনারা যারা আমাদের শ্রোতা দর্শক, আমাদের কথা, আমাদের ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, আমাদের বুদ্ধি বিবেচনার কথা আমরা আপনাদের বলছি। দেখুন, প্রথম যেটা সেটা হলো, এখন অবধি যারা কেস করেছেন তাদের পক্ষ থেকে যে সমস্ত যুক্তি আমরা শুনেছি, তাতে তারা সংবিধানের কয়েকটা ধারার উল্লেখ করছেন যে সেই ধারাগুলো লঙ্ঘিত হয়েছে। তার মধ্যে আমরা 14 ধারার কথা শুনেছি সংবিধানের। 14 ধারাতে কি বলা হয়েছে? 14 ধারাতে বলা হয়েছে, ইকুয়ালিটি বিফোর ল। এইটা 14 ধারা। এখানে যারা কেস করেছেন তারা 21 ধারার কথা বলছেন। 21 ধারাতে আমাদের সংবিধানে আছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এইটা হচ্ছে 21 ধারা, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এটার প্রসঙ্গ উঠছে 15 ধারা। 15 ধারাতে যেখানে বলা হচ্ছে প্রভিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। এই সমস্ত 16 ধারাতেও বলা হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট ইত্যাদি ইত্যাদি। এই ইকুয়ালিটি যে প্রশ্নটা সংবিধানে আছে সেইটাকেই মূলত বলা হচ্ছে। আমাদের বক্তব্য হলো যে আইনটা মূলত ঠিকভাবে হোক বেঠিকভাবে হোক, আইনটা মূলত দেশভাগের শিকার হয়ে ভারতে ইতিমধ্যে যারা এসে পড়েছেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস করেন, তাদের নাগরিকত্বের প্রশ্ন। এই যারা এসে পড়েছেন, বসবাস করেন, তারা 70 বছর থেকে 75 বছর থেকে এই 5-10 বছর অবধি, মানে কেউ 5-10 বছর এসেছেন, কেউ 70-75 বছর আগে এসেছেন, এই এত যে মানুষ এসেছেন তার নাগরিকত্বের প্রশ্ন। আমরা এই সমস্ত আইন, সংবিধান এসবগুলো সামনে না এনে আমরা কি পারতাম না যে লোকগুলো এখানে এভাবে এসে পড়েছেন, সাধারণভাবে তারা ভারতের নাগরিকরা যে সমস্ত অধিকার ভোগ করেন তার প্রায় সবটাই তারা ভোগ করেন, মানে ভোটাধিকার, রেশন, চাকরি, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি অন্যান্য স্বাভাবিক নাগরিক যারা, তারা যা ভোগ করেন প্রায় সব অধিকার এই মানুষগুলো ভোগ করেন। আবার তারা কোনো সময়ে এই আইনের পেছে ফেলে তাদের হয়রানি করা হয়, তাদের নানান রকমভাবে চাপ সৃষ্টি করে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়, টাকা আদায় করা হয়, এই সবগুলো আছে। তা আমরা সব কিছু ভুলে গিয়ে, ধরুন আমরা কনস্টিটিউশন, আইন কানুন সব বাদ দিয়ে যে ঠিক আছে এই লোকগুলো এখানে এসে পড়েছেন, তাদের আর কোনো শিকড় নেই যে দেশ থেকে তারা এসেছেন, সে যে আফগানিস্তান থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন। আমরা মূলত আলোচনা করছি বাংলাদেশ থেকে আমরা যারা এসেছি,
বাঙালিদের কথা। তা এই যে লোকগুলোর বাংলাদেশে আর কোনো শিকড় নেই, তাদের আর সেখানে ফিরে যাওয়ার কোনো অবস্থা নেই, তারা যেতে পারবেন না। তারা এখানেই তারা স্থায়ী হয়ে গেছেন, এখানেই তারা 2-3টে প্রজন্ম এখানে অতিবাহিত করেছেন। বাংলাদেশ সরকারও তাদের গ্রহণ করবে না। তা আমরা ফিরিয়েও দিতে পারবো না। এখানকার যে কোনো গভর্নমেন্ট, সে বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, তারা জানে যে এই মানুষগুলোকে এখান থেকে আর তাড়িয়ে দেওয়া সম্ভব নয়। এইটা বুঝে গেছেন, এইটাই বাস্তবতা, এটাই মানবিকতা। তাহলে এইসব কোর্ট কাচারি আইন কানুনের ধারা ধরে ধরে আলোচনা না করে এইটা কি করা যেত না যে এই মানুষগুলোকে এখানে আইন সিদ্ধ করা হোক? সব অধিকার পাচ্ছে, আইনের সাথে কিছু বিরোধ থাকার কারণে তাদের প্রশাসন বা বিভিন্ন শক্তি কোনো সময় নানান রকম সমস্যায় ফেলেন, যাতে এইগুলো আর না হয় তার জন্যে আইনে প্রয়োজনীয় সংশোধনটুকু করে নিয়ে তারা এটা রেগুলারাইজ করে দেয়, আইন সিদ্ধ করে দেওয়া হোক। এটা কি করা যেত না? এইটা করা যেত। এবং এইভাবে আমি যেভাবে কথা বলছি, আপনারা সব দলকে এক জায়গায় নিয়ে বসে কথা বলুন, দেখবেন সবাই একমত হবে। কিন্তু কাজটা কিন্তু মিটছে না, বরং এই সমস্ত কোর্ট কেস ইত্যাদি ইত্যাদি, কেউ বলছেন দেব বলেও বলছেন আবেদন করো, আবেদন করতে গিয়ে এমনভাবে করার কথা বলছেন যেটা সম্ভব নয়। এইরকম যারা বিরোধিতা করছেন, যারা দেব বলছেন, তারাও বাস্তবত যা করছেন সেটা একটা অসম্ভব ব্যাপার। ফলে সহজ সরল পথে কেউ যাচ্ছেন না। এবং কেন যাচ্ছেন না এইটা আমাদের বোঝা দরকার, এই প্রশ্ন তোলা দরকার, এবং এইভাবে আমাদের অ্যাপ্রোচটা রাখা দরকার যাতে এই বিষয়গুলো বন্ধ হয়ে এই মানুষগুলোর একটা সুষ্ঠু মীমাংসা, সমস্যার একটা সুষ্ঠু মীমাংসা যাতে হয়, এইটা আমাদের করা উচিত। আমরা উদ্বাস্তুরা সেটা দাবি করি। আর তারপরে যুক্তিতর্কর কথা যদি বলি, ধরুন আমার মতো লোক যারা, আমরা তো আইন ব্যবসায়ী নই, আইনের ছাত্রও নই, আমরা আন্দোলনের কর্মী হিসেবে যেটুকু জানি, তা আমরা তো এইটা খুব ভালো জানি যে আমাদের দেশে সবাই ওই যে সমতার অধিকার যেটা বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল ইত্যাদি যা বলা হচ্ছে, সেটা আমরা জানি যে সব জায়গাতে একই রকম ব্যবস্থা নেই সবার জন্যে। একই রকম ব্যবস্থা যদি থাকতো, তাহলে আজকে ইউনিফর্ম সিভিল কোড, সবার জন্যে একই দেওয়ানি বিধি, এই দাবি উঠতো না, তাই না? যদি থাকতো একই নিয়মকানুন, তাহলে তো আর এই দাবি উঠতো না। তাহলে বিভিন্ন অংশের মানুষের জন্য বিভিন্ন রকম আইন আছে। কেন আছে? আইনের প্রয়োজন আছে বলেই আছে। মানে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে নই, আমি এটা পক্ষে নই। আবার ইউনিফর্ম সিভিল কোডের বিপক্ষে আমার মতো অনেকে আছেন। ধরুন মুসলিম লীগ, যারা এই যে মামলা আজকে যেটা উঠবে, তাতে এক প্রধান আবেদনকারী, তারা বলছেন যে হিন্দু মুসলমান সবার এক হবে না কেন? এসডিপিআই তারা বলছে হিন্দু মুসলমান সবার ক্ষেত্রে এক হবে না কেন? বা এটা আরও যে সংগঠনগুলো আছে, তারা বলছেন সবার ক্ষেত্রে একই আইন প্রযোজ্য, মুসলমানরা বাদ যাবে কেন? এইটা আজকে এই কোর্ট কেসে 236টা মামলার এই 36টা পার্টি যারা, আপনি একটু খোঁজ নিন, দেখবেন এই 36টা পার্টি, এই 36টা পার্টি বলতে কেসের পার্টি, মামলার পার্টি যারা, এই 36টাই হয়তো একটা দুটো এদিক ওদিক হলে হতে পারে, তারা দেখবেন বলবে ইউনিফর্ম সিভিল কোড চাই না। তাহলে ইউনিফর্ম সিভিল কোড তুমি চাও না, সবার জন্য এক আইন এটা তুমি চাও না, আবার এক্ষেত্রে তোমরা বলছো যে সবার জন্য এক করতে হবে, উদ্বাস্তুদের জন্য যা করতে হবে মুসলিমদের তার মধ্যে থেকে বাদ দেওয়া যাবে না।
এইটা একটা স্ববিরোধিতা তাদের। আবার দেখুন এই প্রশ্নে, এই K-19 প্রশ্নে বিজেপি বলছে যে উদ্বাস্তুদের জন্য আলাদা আইন করাই যায়, বলছে তারা। মুসলমানরা এই ব্যাপারে কোনো পার্টি নয়, সেক্ষেত্রে তারা বিশেষ পরিস্থিতির কারণে বিশেষ আইনের পক্ষে। আবার যদি ইউনিফর্ম সিভিল কোড বলেন, সে জায়গায় কিন্তু তারা বলছে সবার জন্য এক আইন। এক্ষেত্রে বিজেপিও তার মানে পরস্পর বিরোধী অবস্থানে আছে। তো এই যে সব বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের একটু বোঝা দরকার। আমি আলাদা আলাদা উদাহরণে যাচ্ছি না যে এখন কোন কোন ভাষাভাষীর লোক, কোথায় আদিবাসীরা, কোথায় মুসলমানরা, কোথায় যৌথ হিন্দু পরিবার, তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা আইন আছে। আমি ওইগুলো আলাদা আলাদা ক্ষেত্রে আমি যাচ্ছি না, কারণ এটা সবাই জানেন যে এটা আছে, এবং আছে বলেই আজকে ইউনিফর্ম সিভিল কোডের প্রশ্ন একটা অংশ বিজেপি এটা তুলেছে, আর অধিকাংশ সংগঠন তার বিরোধিতা করছেন। তো এইটা একটা দিক আমি একটু আপনাদের সামনে তুললাম। তারপরে আজকে যারা ওই বাদানুবাদ শুনবেন, মানে সওয়াল জবাব যারা সুপ্রিম কোর্টে শুনবেন, তাদের একটু সুবিধাও হয়তো হবে। আমার মতো লোক তো অনেকেই এখন নেটে এই সবগুলো আসে বলেই শোনার আগ্রহ প্রকাশ করি এবং শুনি। তা সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে হতে পারে, ধরুন এই যে ইকুয়ালিটি বিফোর ল, এইটা বলছে 14 ধারাতে। এই 14 ধারাতে এই ইকুয়ালিটি বিফোর ল এইখানে কিন্তু বলছে যে দি স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি, না ভুল বললাম, উল্টোটা পড়ে ফেলেছি। 14 ধারাতে বলছে দি স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সন ইকুয়ালিটি বিফোর ল অর ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে এইখানে কিন্তু বলছে টু এনি পার্সন, 14 ধারাতে বলছে এনি পার্সন। এই জায়গায় কিন্তু নাগরিক কি নাগরিক না, নাগরিকও হতে পারে, নাগরিক নাও হতে পারে। ভারতে যারা আছেন তারা সবাই আইনের চোখে সমান, সমান আইনের সহায়তা পাবেন, এইটা বলছে। এটা কিন্তু নাগরিকের প্রশ্ন না। আবার দেখুন 15 ধারাতে বলছেন দি স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন, এনি সিটিজেন, এখানে কিন্তু সিটিজেন বলছে, অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, প্লেস অফ বার্থ ইত্যাদি ইত্যাদি, সেক্স ইত্যাদি। তাহলে এই দুটো, এইগুলো একটু খেয়াল রাখবেন যে পার্সন আর সিটিজেন। আবার 21 ধারাতে যেটা বলছে, 21 ধারাতে কিন্তু বলছে এইখানে নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ, নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি। এখানে কিন্তু আবার নো পার্সন বলেছে। এই পার্সন আর সিটিজেন এইটা কিন্তু একটা বিষয় আছে, এবং আমি যেটুকু বুঝেছি তাতে এই যে উদ্বাস্তুদের যে বিষয়টা, এই উদ্বাস্তুদের বিষয়টা আমাদের সংবিধানের কোনো ধারাতে সরাসরি সেইটার সাথে সম্পর্কিত এইটা কিন্তু নয়, এইটা কোনোভাবেই নয়। তো এর কোনো ধারাতেই সরাসরি এইটাকে আলোচনা করে মীমাংসা করা যাবে না বলেই আমার অন্তত মনে হচ্ছে। আজকের শুনানিতে কে কি বলেন আপনারা একটু লক্ষ্য করুন। যেখানে বলছে যে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল তার মানে কি? মানে কোনো মানুষ, ধরুন একজন বিদেশি মানুষ ভারতে এসছেন, তার উপর যদি কোনো অন্যায় হয়, তাকে মারধর করা হয়, তিনি যদি খুন হয়ে যান বা তার কোনো বিপদ হচ্ছে, সে জায়গায় তার প্রোটেকশনের প্রশ্ন। এই জায়গায় একজন ভারতীয় খুন হলেও তিনি যেভাবে বিচার পাবেন, একজন ভারতীয় নন, ভারতে এসেছেন, বেনাগরিক ভারতের, তিনিও কিন্তু খুন হলে সেই একই ধারাতে একইভাবে বিচার পাবেন। বিষয়গুলো এই রকম।
বিপদ যদি হয় একজন নাগরিক যে ধরনের প্রোটেকশান পাবেন, নিরাপত্তা পাবেন, আইনের নিরাপত্তা একজন বিদেশিও ঠিক একই রকম পাবেন। বিষয়গুলো হচ্ছে এইখানে। এইটার সাথে আমার মনে হয় উদ্বাস্তুদের যে সমস্যা এইটা মেলানো মুশকিল। আর 15 ধারায় যেটা বলছে, দেখুন বলছে স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন অন গ্রাউন্ড অফ কাস্ট, রিলিজিয়ান, সেক্স, প্লেস অফ বার্থ ইত্যাদি। বলছে যে কোনো রকমে কারোর বিরুদ্ধে পক্ষপাতিত্ব করা যাবে না, এটা বলছে। আবার দেখুন তারপরে আবার বলছে যে এই যে শিডিউল কাস্টের জন্যে পক্ষপাতিত্ব করা যাবে। তারপরে বলছে মহিলাদের জন্যে করা যাবে, বাচ্চাদের জন্যে করা যাবে। তাহলে এই যে করা যাবে না, আবার একই ধারাতে বলছে কিছু অংশের মানুষের জন্য করা যাবে। আমি বলছি এইটা সিটিজেন পার্সন সব বাদ দিয়ে এইটা একটা বিষয় আমরা বোধহয় ভাবতে পারি যে আমাদের কনস্টিটিউশন যেমন বলছে যে সবাই সমান, সমান সুযোগের অধিকারী, আবার একই ক্ষেত্রে প্রয়োজনে, কিসের প্রয়োজন? প্রয়োজন হচ্ছে তাদের ভালোর প্রয়োজনে, তাদের উন্নয়নের প্রয়োজনে, তাদের প্রগতির প্রয়োজনে আমাদের কনস্টিটিউশন কিছু ব্যবস্থা নিতে পারে। এইটা কনস্টিটিউশনে যদি নাও থাকতো তাহলেও আমার মনে হয় আমরা স্বাভাবিক বুদ্ধিতে একথা বলতে পারি যে সবাই সমান। তার মধ্যেও আমরা যদি কিছু দুর্বল মানুষ, কিছু দুর্গত মানুষ, তাদের জন্য যদি কিছু বিশেষ ব্যবস্থা করে যদি তাদের সেই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করি, এটাই তো মানবিকতা। তো এইটাতে কোনো কেউ বাদ সাধার তো কথা নয়, কিন্তু আমাদের দেশে সেইটা হচ্ছে। এটা হচ্ছে দুই দিক দিয়েই একই জিনিস হচ্ছে, দুই দিক দিয়েই হচ্ছে। বিজেপির দিক দিয়ে তারা ভোটের সুবিধার জন্য এইগুলো করছে। আবার ধরুন এই যে বামপন্থীরা, আমি একটা কথার কথা বলি, বামপন্থীরা, ওয়েস্ট বেঙ্গলের বামপন্থীরা এই কেসে পার্টি নেই, তারা এর বিরোধিতা করেননি কোর্টে, কিন্তু কেরলের বামপন্থীরা করলেন। কেন? কারণ কেরলে যে মুসলমানরা আছেন তাদের খুশি করার একটা প্রশ্ন হয়তো আছে। মানে আমাদের সাধারণ বুদ্ধিতে এটা মনে হয় যে এইটা বোধহয় এই কারণেই তারা এটা করেছেন যে মুসলমানদের বাদ দেওয়া হলো কেন। আবার পশ্চিমবঙ্গে হয়তো করেননি এই কারণে বামপন্থীরা যে পশ্চিমবঙ্গে অনেক উদ্বাস্তু, এইটা যদি করা হয় তাহলে উদ্বাস্তুরা বিরক্ত হতে পারে। এক্ষেত্রেও হয়তো তাদের সমর্থনের জন্যে তারা সরাসরি এটা করেননি। আসামের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। দেখুন আসামেও আসামের প্রদেশ কংগ্রেস তারা এই আইনের বিপক্ষে, এই আইনের বিপক্ষে। তার অবশ্য অন্য আরও কিছু কারণ আছে। ওই যে 6A যেটা আছে, আসাম চুক্তি যেটা কংগ্রেস করেছিল, তার কিছু কিছু ক্ষেত্রে এই K-19 হয়তো একটু কন্ট্রাডিক্ট করে যাবে। এরকম নানান রকমের জায়গা থেকে এইগুলো হচ্ছে। তা সেগুলো যা হচ্ছে হোক, কিন্তু সাধারণভাবে এইটা কি সমস্যা আমরা এটা বুঝতে পারছি না। আর আমরা এই সমস্যাটাও বুঝতে পারছি না যে বিজেপি, দেখবেন একটা মজার ব্যাপার হলো বিজেপি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সিদের জন্য এই আলাদা ব্যবস্থা কেন করেছেন তার যুক্তি খাড়া করছেন অমিত শাহ। দেখবেন যে 2-3টে ভিডিও বাজারে ঘুরে বেড়াচ্ছে। অমিত শাহর যুক্তি হলো এটা তো কংগ্রেস এই কমিটমেন্ট রেখেছিল, আমরা সেটা বাস্তবায়িত করলাম। কংগ্রেস বলেছিল উদ্বাস্তুদের জন্য আমরা আলাদা ব্যবস্থা করব, তাদের প্রোটেকশন দেব ইত্যাদি ইত্যাদি, আমরা সেইটা করলাম। কথাটা বোঝা গেল? তাহলে এই আইনের পক্ষের যুক্তিটা কিন্তু কংগ্রেসীদের যে সিদ্ধান্ত ছিল, কমিটমেন্ট ছিল, ঘোষণা ছিল, সেটাকে তারা খাড়া করছে। তা ঠিক আছে, আপনারা বলছেন হিন্দুদের দেবেন, আপনারা হিন্দু বিরোধী বলে দাবি করছেন, তা আবেদনের লাইনে গেলেন কেন? তাদের দিয়ে দিতে পারতেন। এখন আপনারা বলতে পারেন যে এটা তো দেওয়া যায় না, কনস্টিটিউশনের 6(a)(b)তে বলেছে যে 1948 সালের 19শে জুলাইয়ের পরে আসলে তিনি আবেদন করে নাগরিকত্ব নেবেন, এটা বলেছে। কিন্তু তার সাথে সাথে এটাও তো আছে আমাদের নাগরিকত্ব আইনে,
ওই 6A ধারা আসামের ক্ষেত্রে একটা কাট অফ ডেট করে আবেদন না করেও নাগরিকত্ব দেওয়ার দৃষ্টান্ত আছে। তো সে দৃষ্টান্ত যখন আছে, সেটা কংগ্রেস করেছিল। তাই আপনি স্পেশাল ব্যবস্থা হিন্দুদের জন্য করছেন, সেটা কংগ্রেস কমিটমেন্ট করেছিল বলে তাকে আপনি যুক্তি হিসেবে খাড়া করছেন। তা কংগ্রেস তো 6A ধারা করেছিল অসমের জন্যে, তা আপনি ওই 6A ধারাকে সামনে রেখে উদাহরণ হিসেবে খাড়া করে সারা দেশের জন্যে আপনি করে দিতে পারতেন 2014, 16, 18, 20 যা হয় একটা করে দিতে পারতেন। আর করলেন যদি, তো 14 সাল কেন? আপনারা যদি হিন্দু ধর্মের কথা বলেন, যদি পারসিকিউশনের কথা বলেন, রিলিজিয়াস পারসিকিউশন, ধর্মীয় কারণে নির্যাতিত হওয়ার প্রশ্ন বলেন, তাহলে তো যারা এসে পড়েছে তাদেরটাই করা উচিত। ফলে এই যে নানান রকমের মানে যুক্তির মধ্যে ফাঁক ফোকর, এই সব জিনিসগুলো তো উচিত নয়। আমরা চাইছি যে এইগুলো, রাজনীতি তো অনেক দিন হলো, 1, 2, 3টে ইলেকশন হয়ে গেল, তাই এবারে অন্তত একটা মানবিক জায়গা, একটা সাধারণভাবে ন্যায়ের জায়গায় তো আপনারা সবাই মিলে আসতে পারেন। তো অনেক কথা হচ্ছে যে ওই বিজেপি যেটা বলছেন যে জাতীয় নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেখুন জাতীয় নেতারা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা এইটা ইংরেজিতে, এবং এইটা ওই ব্যাংকিং ডিভিশন বলছি, আমাদের যে পাবলিকেশন ডিভিশন সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই সেন্ট্রাল গভর্নমেন্টের পাবলিকেশন ডিভিশনে আপনি দেখবেন কালেক্টেড ওয়ার্কস অফ গান্ধী, এটা হচ্ছে ভলিউম 89, পেজ 246, এটাতে আছে। আবার সিলেক্টেড স্পিচেস অফ মিস্টার নেহেরু, তার পেজ 15 থেকে 16, পাবলিকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে ধরুন আরেকটা আছে ভলিউম 2, পেজ 155। তারপরে এরকম আমি রেফারেন্সগুলো এইখানে সব দেওয়া আছে। কি বলেছিল যখন এটা খুব আলোচনা হচ্ছে, আমরাও একবার ঠিক কি বলেছিল আমার মনে হলো, সেইটে আমরা আরেকবার একটু আপনাদের যদি স্মরণ করে দিতে পারি, তাহলে আমরা যারা আন্দোলন করি তারা ঠিক কিসের ভিত্তিতে আন্দোলন করছি এইটা বোঝার ক্ষেত্রে আপনাদের খানিকটা সুবিধা হবে। তা আমি ঠিক কথাগুলো আপনাদের একটু মনে করে দেওয়ার জন্যে বলছি, এবং এইটা যদি যারা কেস করেছেন সুপ্রিম কোর্টে তারাও যদি একটু শোনেন, কারণ তারা এই পক্ষের লোক, এই ইন্ডিয়া জোটের পক্ষের লোক, ওই যারা কেস করেছেন তার অধিকাংশ, এরকম আমার মনে হচ্ছে। তো সেই জন্যে কংগ্রেসের কি প্রতিশ্রুতি ছিল, কংগ্রেস লিডারদের, কংগ্রেস লিডার নয়, কংগ্রেসের গভর্নমেন্টের বিভিন্ন লিডার এবং গভর্নমেন্ট, সেইগুলো একটুখানি আমি একজ্যাক্ট কি বলেছিলেন একটু পড়ে আপনাদের শোনাই। অনেক দিন পুরনো কথা আপনারা জানেন, তবু আর একবার একটু আপনাদের মনে করে দিই। জওহরলাল নেহেরু স্বাধীনতা ঘোষণা অনুষ্ঠানে জওহরলাল নেহেরু বলেছিলেন, কোট, আমরা সেই সব ভাই বোনদের কথা ভাবছি যাদের একটা রাজনৈতিক সীমারেখার দ্বারা আমাদের থেকে পৃথক করে দেওয়া হয়েছে এবং যারা ভারাক্রান্ত হৃদয়ে স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারছেন না। তবে যাই ঘটুক না কেন, তারা আমাদেরই একজন এবং ভবিষ্যতে আমাদেরই একজন হয়ে থাকবেন। ভালো বা মন্দ যাই হোক না কেন, সব কিছুতেই আমরা তাদের সমান ভাগিদার হয়ে থাকব। আনকোট। কাদের সম্পর্কে বলেছিলেন পূর্ব বাংলার মধ্যে যারা পড়ে গেলেন, মানে পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যেসব হিন্দু বৌদ্ধরা শিখরা পড়ে গেলেন, এইটা তাদের জন্যে এই বার্তা প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু বা কংগ্রেস লিডার পণ্ডিত জওহরলাল নেহেরুর বার্তা। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, তিনি কংগ্রেসের লিডার, ভারতের রাষ্ট্রপতি।
তিনি বলেছিলেন, তিনি কোন অনুষ্ঠানে বলেছিলেন? তিনি যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বলেছিলেন, কি বলেছিলেন? কোট, আমরা সেই সমস্ত উদ্বাস্তু মানুষকে পুনর্বাসিত করার জন্য অধীর ও উদ্বিগ্ন, দেশভাগের জন্য যাদের যার পর নাই ভোগান্তি হয়েছে এবং এখনও অমানসিক কষ্ট ও দারিদ্র্যের মধ্যে কাল কাটিয়ে চলেছেন, আনকোট। এটা বলেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কংগ্রেসের লিডার এবং ভারতের রাষ্ট্রপতি। মহাত্মা গান্ধী, জাতির পিতা মহাত্মা গান্ধী 26শে সেপ্টেম্বর 1947, মানে স্বাধীনতার ঠিক পরপর সেপ্টেম্বর মাসের 26 তারিখ এক প্রার্থনা সভায় বলেন, কোট, যে সমস্ত শিখ, লক্ষ্য করুন আজকে যে 236টা আবেদন পড়েছে যে হিন্দু মুসলমান উল্লেখ করে বলা হয়েছে বলেই এই প্রশ্নটা তারা বলছেন, তারা এটা শুনুন। যে সমস্ত শিখ ও হিন্দুরা পাকিস্তানে আছেন, তারা যদি সেখানে থাকতে না চান তাহলে যে কোনো সময়ে যে কোনোভাবে ভারতে চলে আসতে পারেন। সেক্ষেত্রে ভারত সরকারের প্রথম কাজ হলো তাদের জন্য চাকরির ব্যবস্থা করা এবং সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা, আনকোট। কে বললেন? জাতির পিতা মহাত্মা গান্ধী। আরেকজনের কথা আমরা আপনাদের শোনাবো, তিনি বল্লভভাই প্যাটেল। সে বল্লভভাই প্যাটেলের বোধহয় সবথেকে উঁচু, সবথেকে বড় স্ট্যাচু হয়েছে গুজরাটে, যেটা মোদী সরকারই তৈরি করেছেন। কংগ্রেসের লিডার এবং সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী। উনি বলেছিলেন 15ই জানুয়ারি 1950 সালে, মানে আমাদের কনস্টিটিউশন গৃহীত হওয়ার মাত্র কয়েকদিন আগে, কোট, পূর্ববঙ্গের হিন্দু, শব্দটা শুনুন, পূর্ববঙ্গের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু মানুষেরা আমাদের রক্ত মাংসের সমান, যারা স্বাধীনতার জন্য আমাদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেছেন, তারা একটা সীমারেখার ওপারে পড়েছেন বলে হঠাৎই বিদেশি গণ্য হতে পারেন না। এদেশের উপর তাদেরও অধিকার আছে। এদেশের মানে ভারতের উপর তাদেরও অধিকার আছে, আনকোট। তাহলে এই কথাগুলো রাষ্ট্রনায়কেরা, পদাধিকারীরা বলেছিলেন এবং এইটা আজকে অমিত শাহ এই কথাগুলোকে বলছেন এই কথাগুলো বলেছেন বলে তারা ওই হিন্দু বৌদ্ধদের নাগরিকত্বের ব্যবস্থা করেছে, ফলে কাউকে আপত্তি করা উচিত নয়, একথা উনি মোদি বলছেন। মোদি না, এটা অমিত শাহ, দেখবেন ওই ভিডিওটাতে এই কথাটা বলছেন। তাহলে এই যে সিচুয়েশনটা আজকে তৈরি হয়েছে, আজকে এই যে অবস্থা তৈরি হয়েছে, এই জায়গাতে হিন্দু মুসলমান প্রশ্নটা সবথেকে বড় হয়ে দেখা দিয়েছে, হিন্দু মুসলমান প্রশ্ন। অথচ আমরা দেখতে পাচ্ছি এই নেতারাই হিন্দু মুসলমান বা হিন্দু শিখ এইভাবেই তারা উল্লেখ করেছেন এবং তাদের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমি আপনাদের আর দু একটা কথা একটু মনে করে দিই। এই 2003 সালে বিলটা যেদিন এনেছিলেন, আদবানি মুভ করেছিলেন এবং তার উপরে দুজন আলোচনা করেছিলেন। আমাদের কাছে যা রেকর্ড আছে, মাত্র দুজন ওই 2003 সালের যে বিল তার উপরে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। অন্যরা যদি করে থাকেন, অন্য কোনো দল করেছেন, আমরা সেটা, আমাদের কাছে রেকর্ড নেই। আমাদের কাছে যে রেকর্ড আছে, মনমোহন সিং তখন কংগ্রেসের বিরোধী দলের নেতা রাজ্যসভাতে, অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, আর শঙ্কর রায়চৌধুরী আমাদের দেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন, আমাদের বাঙালি,
ওয়েস্ট বেঙ্গল থেকে নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন। তারা বলেছিলেন যে বাংলাদেশ থেকে মানে ৭১-এর পরে বাংলাদেশ থেকে যে সমস্ত সংখ্যালঘুরা, একদম সংখ্যালঘু বলেছিলেন, তিনি আলাদা করে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এটা বলেননি, কিন্তু যখন বলছেন সংখ্যালঘুরা, এই সংখ্যালঘু মানে অমুসলিম, তাদের জন্যে আইনে বিশেষ ব্যবস্থা করার জন্য বলেছিলেন। মানে তাদের জন্য একটা আলাদা করে আইন তৈরি করো যাতে তারা ভারতের নাগরিকত্ব পায়। যেটা বিজেপি দাবি করছে সেইটা তারা করেছেন, যদিও দাবির মধ্যে ফাঁক আছে। শঙ্কর রায়চৌধুরীও ঠিক এইটাই বলেছিলেন, আর একটু বিস্তারিত ব্যাখ্যা করে বলেছিলেন। তিনিও সংখ্যালঘুদের কথা বলেছিলেন। তারপরে বহুদিন কেটে গেছে, এইটা নিয়ে বাসুদেব আচারিয়া, সিপিএমের ৫-৭বারের এমপি, সিপিএম পার্টির লোকসভার নেতা ছিলেন সুদীর্ঘকাল, তিনিও কিন্তু এইটা পার্লামেন্টে তুলেছিলেন এবং তিনিও সংখ্যালঘুদের কথাই বলেছিলেন বাংলাদেশের। তার মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সিদের কথাই তিনি বলেছিলেন। প্রশান্ত চ্যাটার্জি, শ্যামল চক্রবর্তী, খগেন দাস, এ কয়জন সিপিএমের এমপি, তারাও সংখ্যালঘু হিসেবে পার্লামেন্টে বলেছেন। আমি ময়দানের কথা বলছি না, আমার কাছে রেকর্ড আছে। কংগ্রেসের PL পুনিয়া IAS অফিসার ছিলেন, কংগ্রেসের এমপি হয়েছিলেন পরে, খুব বড় নেতা, তিনিও সংখ্যালঘুদের কথা বলেছেন। মনমোহন সিংয়ের কথা তো বললাম, আরও হয়তো অনেকে বলেছেন যে রেকর্ড আমার কাছে নেই। আমার কাছে যে রেকর্ডগুলো আছে আমি আপনাদের সেটা বলছি। এইগুলো সব বলেছেন। এইগুলোতে কিন্তু এই যে 236টা কেস যারা বলেছেন যে এই আইনি সাম্প্রদায়িক, তারা কিন্তু এই যারা বলছেন তাদের বিরুদ্ধে একটা কথা বলেননি যে এটা সাম্প্রদায়িক কথা। মনমোহন সিং যেটা বলছেন, বাসুদেব আচারিয়া যে দাবি করছেন এটা সাম্প্রদায়িক দাবি, একথা কেউ বলেননি। তাহলে আজকে কেন আপনারা এই আইন বাতিল করার জন্যে কোর্টে যাচ্ছেন? কি হবে সে পরের কথা, যাচ্ছেন কেন? আমার মনে হয় এই সব দিকটা আপনারা ভাবুন। আমি প্রথম থেকে যে কথাগুলো বলছি এগুলো ভেবে আপনারা এটা উইথড্র করুন। বরং কোর্টকে জানান যে ঠিক আছে, বিজেপি যেভাবে আইন করেছে আবেদন করতে হবে, এই পথে নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। এইটা নাগরিকত্ব সমস্যার সমাধানের পথ নয়। বরং কংগ্রেসকে সাইড করছেন, বিজেপি চান এবং অন্যান্য সবাই যখন চান, তাহলে বরং একটা নতুন আইন হোক, যারা এসে পড়েছে তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে দিন। আর ওইভাবে দরখাস্ত করার ওই লেন্দি প্রসেস, ওই বাংলাদেশি হিসেবে আবেদন করতে হবে, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। সব অধিকার তারা ভোগ করছেন, এইভাবে তাদের বাধ্য করা উচিত নয়। তো এইটা আবেদনটা উইথড্র করে বরং আপনারা এইভাবে একটা আবেদন সুপ্রিম কোর্টে জমা দিয়ে বলুন যে আপনারা বরং বিজেপিকে নির্দেশ দিন যে এইরকম একটা অবস্থায় যে কথাগুলো আমি বললাম, বরং আপনারা সবাইকে নাগরিক ঘোষণা করুন। এবং এটাকে একটা অন টাইম মেজার, এককালীন ব্যবস্থা, এককালীন অ্যামনেস্টি। এই এককালীন অ্যামনেস্টি এইটা কিন্তু জেপিসিতে বিজেপি দল বলেছে যেটা এককালীন রাজক্ষমা। তো এককালীন রাজক্ষমা যখন তখন নাগরিক করে দিলেই হয়ে যায়। এদের যখন বাইরে ঠেলে পাঠাবার কোনো উপায় নেই। ফলে এই জায়গাটা বরং আপনারা যারা কোর্টে যাচ্ছেন তারা এটা করুন। এই সব বিষয়গুলো নিয়ে আজকে 2-4টে কথা বলবার জন্যে আমি আপনাদের সামনে এসেছিলাম। এখন দেখুন, অনেকে বলছেন যে আমি কাল পরশু দিন হবে একটা মূলত মুসলিম বুদ্ধিজীবীদের মিটিং ছিল, সেখানে আমরাও 4-5 জন হিন্দু মানুষ, আমরা যারা তাদের বন্ধুস্থানীয় মনে করেন, তাদের আবেদন করেছিলেন ওই রাজারহাট নিউ টাউনে। আমি একটা ফেসবুক পোস্টও করেছি। সেখানে এইসব প্রশ্নগুলো উঠেছিল, এই কেসের ব্যাপারটাও আমি তুলেছিলাম।
আমি বলেছি যে এইটাতে মুসলিমদের সমস্যা কিছু নেই, এতে মুসলমানদের কী সমস্যা? মুসলমানরা যদি দেখা যেত যে একটা ভালো সংখ্যক মুসলমান, এই উদ্বাস্তুরা যেমন সমস্যায় ভারতে আছেন, এরকম একটা ভালো সংখ্যক মুসলমান ভারতে এই সমস্যার মধ্যে আছেন, এইটা যদি হতো তাহলে হয়তো এই প্রশ্নটা উঠত। কিন্তু আমরা, অন্তত আমি যতদূর জানি, এখন অবধি কোনো মুসলিম সংগঠন তারা বলেননি যে বাংলাদেশ বা পাকিস্তান থেকে মুসলমানরা ভারতে এসেছেন, তারা এখানে বাস করছেন দীর্ঘকাল ধরে, তারা নাগরিকত্বের সমস্যায় ভুগছেন, ফলে তাদেরও নাগরিকত্ব দেওয়া দরকার। এরকম কোনো মুসলমান সংগঠন আমি অন্তত শুনিনি। আপনারা যদি শুনে থাকেন বা এই 36টা কেস যারা করেছেন তাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে, তাহলে তারা সেটা সুপ্রিম কোর্টে জমা দিন যে দেখুন এই এত সংখ্যক মুসলমান এইভাবে আছেন, তারাও সমস্যার মধ্যে আছেন, ফলে এইটা হোক, মুসলমানদের বাদ দেওয়াটা অনুচিত হয়েছে। কিন্তু যদি আসলে মুসলমান সংগঠনও বলেনি, কোনো ইন্ডিভিজুয়ালি কোনো মুসলমান দাবি করেছেন এরকমও শুনিনি। তো এরকম যদি হয় তাহলে কোর্টে আপনারা 236টা সংগঠন আছে বলুন যে এই মানুষগুলোর, এই সংখ্যক মানুষ তারা এতদিন ধরে আছেন, তাদের এই অবস্থা, তাহলে আপনারা সেটা সেখানে বলুন, বলে আপনারাই দাবি করুন। যদি সত্যি সত্যি তা না থাকে, যদি আসলে মুসলমানদের ব্যাপারটা কোনো ইস্যু না হয়, তাহলে একটা নন ইস্যুকে আপনারা কেন ইস্যু করছেন? আপনারা কি বুঝতে পারছেন না যে এই কত সংখ্যক মানুষ আজকে, উদ্বাস্তু মানুষ আজকে নাগরিকত্ব সমস্যার মধ্যে আছেন? এর সাথে এই প্রশ্নটা উঠবে যে এই আইনে কি নাগরিকত্ব হবে? না, এই আইনে নাগরিকত্ব হবে না। বিজেপি এটাতে ধাপ্পা দিচ্ছে, বলছে এই পথে নাগরিকত্ব হয়ে যাবে, দরখাস্ত করবেন, নাগরিকত্ব আমরা দিয়ে দেবো। আসলে বিজেপি এভাবে নাগরিকত্ব দিতে চাইছে না। বিরোধীরাও যেমন এটাকে 236টা কেসও যেমন ইলেকশনের জন্যে, বিজেপিও নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন ওই ইলেকশনের কারণেই। ফলে দুই দলই, দুই অংশই এক জায়গায় আসুন। তবে এটা ঘটনা, কার 19টা যদি আজকে বাতিল হয়, তাহলে বিজেপি আজকে বলছে যে কংগ্রেস সবাইকে নাগরিকত্ব দিতে চেয়েছিল, তাই আমরা এই আইন করেছি কার 19। কিন্তু আমি যদি বিজেপির কাছে প্রশ্ন করি, বা কেউ যদি বিজেপিকে প্রশ্ন করে যে কংগ্রেস তো দিতে চেয়েছিল উদ্বাস্তুদের নাগরিকত্ব, তা বিজেপি কেন 2003 সালে তাদের অনুপ্রবেশকারী ঘোষণা করে আইন করলো? এই প্রশ্নের কোনো উত্তর বিজেপির কাছে আছে? এই প্রশ্নের কোনো উত্তর বিজেপির কাছে নেই। ওর উত্তর বিজেপির কাছে নেই, কিন্তু আমাদের কাছে আছে। ওর উত্তর একটাই, যে আমরা এটা রাজনীতি করবার জন্যই ওইটা করেছিলাম। একবার তাদের বেনাগরিক করে দিয়েছি, আর একবার তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি করে ভোট নিচ্ছি। এটা এই জন্যই তারা করেছিল। কিন্তু যে কারণেই করুক, আজকে কিন্তু উদ্বাস্তুরা 2003 সালের আগের অবস্থায় ফিরে গেছে। কিভাবে ফিরে গেল? কার 19 তাদের আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছে, বলেছে তারা আর অনুপ্রবেশকারী নয়। কিন্তু কার 19টা যদি উঠে যায়, মামলাটা তো কার 19-এর বিরুদ্ধে, 2003 সালের আইনের বিরুদ্ধে কিন্তু কেউ মামলা করেননি। 236টা মামলা তারা কিন্তু 2003 সালে আইনের বিরুদ্ধে একটাও করেনি। করেছিল কি? করেনি। তাহলে আজকে এইটা উঠে যাওয়া মানে কিন্তু অনুপ্রবেশকারী তকমাটা আবার ফিরে আসা। তা আমি যেমন বিজেপিকে প্রশ্ন করছি যে আপনারা, কংগ্রেস সবাইকে উদ্বাস্তুদের, হিন্দুদের দিতে চেয়েছিল, তাই আপনারা যদি কার 19 এনে থাকেন, তাহলে আপনারা 2003 সালে হিন্দুদের অনুপ্রবেশকারী বা শিখদের অনুপ্রবেশকারী তকমা কেন দিলেন? আইন তৈরি করলেন কেন? আপনাদের জবাব নেই। আবার ঠিক বিরোধীদেরও তাই। তাদের যদি প্রশ্ন করা হয়, 2003 সালে যখন বিজেপি তাদের অনুপ্রবেশকারী তকমা দিচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের মন্ত্রিসভাতে ছিলেন, প্রতিবাদ করেননি কেন? পদত্যাগ করেননি কেন? করেননি। মমতা ব্যানার্জি শুধু দোষী নন, আর যা বিরোধীরা পার্লামেন্টে ছিলেন, আমি দুজনের নাম বললাম, আর সব কোথায় ছিলেন? সেদিনটা এমন ব্রুট মেজরিটি তো
বিজেপির ছিল না, সব বিরোধীরা যদি এর বিরুদ্ধে দাঁড়াতো এই আইন তো পাশ হয় না। আজকে আপনারা 236টা মামলা করতে পারলেন সুপ্রিম কোর্টে কার 19-এর বিরুদ্ধে। সেদিন 2003 সালের আইনের বিরুদ্ধে আপনারা কেউ কোর্টে যাননি কেন? আমি জানি আপনাদের কোনো জবাব নেই। তো এই যে জবাব নেই, আপনারা যে সবাই ভোটের রাজনীতি করছেন এইটা যখন উদ্বাস্তুরা বুঝতে পারছেন, তাহলে এইবার অন্তত আপনারা ক্ষান্ত দেন, আপনারা একটা জায়গাতে ফিরে আসুন। আজকে হয়তো এই কেসের মীমাংসা সুপ্রিম কোর্টে হবে না, মানে আমি আমার অভিজ্ঞতায় বলছি, সুপ্রিম কোর্টের এইসব মামলা তো এত তাড়াতাড়ি হয় না, এ 10-20 বছরের মামলা। কারণ আমরা যে মামলাটা লড়েছি, আমরা 2014 সালে পার্টি হয়েছিলাম, এই ডিসেম্বরের 12 তারিখে তার হিয়ারিং শেষ হয়েছে। আমরা 2014 সালের পার্টি, কিন্তু মামলাটা শুরু হয়েছিল কিন্তু 2009 সালে, আর এই মামলা তো সবে শুরু হলো। ফলে মামলা মোকদ্দমা বাদ দিয়ে উদ্বাস্তুদের সমস্যাটা একটা সর্বদলীয় বৈঠক ডেকে সবাই যখন প্রকাশ্যে অন্তত বলছেন যে আপনারা এই সমস্যার সমাধান চান, আর এই মানুষগুলো যখন আর তাড়িয়ে আপনারা দিতে পারবেন না, কোনো দেশ গ্রহণ করবে না, তাদেরও ফিরে যাওয়ার কোনো পথ নেই, তারা থাকবেন এই দেশে। তো এই দেশে যখন থাকবেন, তারা যদি সুখে শান্তিতে থাকতে চান, তাহলে এই দেশ গঠন করার জন্যে, এই দেশের উন্নতির জন্যে তারাও কাজ করতে পারবেন। ফলে তাদের আর এরকম একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে না রেখে সবাই মিলে তাদের সমস্যাটার একটা সমাধান করুন। আপনাদের সবার কাছে, সব বিরোধী দল, সমস্ত গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, সবার কাছে আমি এই আবেদন রেখে আমার আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।